গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক ডাকঘর। মোট 3টি দৃশ্যে ও 399টি সংলাপে সমগ্র নাটকটি সম্পন্ন হয়েছে। ডাকঘর রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয়, যা দেশে তো বটেই, বিদেশেও অনুদিত ও অভিনীত হয়েছিল। কবিরাজ এসে বললেন, আজ কেমন ঠেকছে? অমল বললেন, কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। কবিরাজ বললেন মাধব দত্তের প্রতি, ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন। মাধব দত্ত বলে উঠলেন, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ মশাই বললেন, বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গেছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। মাধব দত্ত বললেন, না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতেই দিইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। কবিরাজ মশাই বললেন, হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম, তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু করে হাওয়া বইছে, ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন 2 দিন 3 দিন তোমাদের এখানে লোক আনাগানা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে খিড়কি দরজা আছে, ওই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। মাধব দত্ত বললেন, অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে, ওর মুখ দেখে মনে হয় যেন। কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালো বাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না? কবিরাজ মশাই বললেন, ও কি তোমার ঘরে যে মোড়ল আসছে? এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটেতেই টেনে রাখতে পারবে। মোড়ল এসে প্রবেশ করল। কিরে ছোড়া? ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া, আরে আরে চুপ চুপ। সাথে সাথে অমল বলিল, না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। মোড়ল বলে উঠলেন, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মাধব দত্ত বলে উঠলেন, বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। মোড়ল বলে উঠলেন, তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। মাধব দত্ত বললেন, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথায় কান দিতে আছে? মোড়ল বলে উঠলেন, না না, এতে আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যেই দেখছো না, ঠিক তোমাদের জানালার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে? অমল চমকিয়া উঠিয়া, সত্যি? মোড়ল বলে উঠলেন, এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, হা হা হা, এই যে তার চিঠি। চিঠিটি একখানা অক্ষরশূন্য কাগজ। অমল বলে উঠল, আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? ঠাকুরদা বললেন,
হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য, তার চিঠি। অমল বললেন, কিন্তু আমি যেতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই বলে দাও না, এ চিঠিতে কি লেখা আছে? মোড়ল বললেন, রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। হা 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 হা। মাধব দত্ত হাত জোর করিয়া মোড়ল মশাইয়ের কাছে বলিলেন, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করিবেন না। ঠাকুরদা বললেন, পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব বললেন, আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? ঠাকুরদা বললেন, হ্যাঁ আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। অমল বলে উঠলেন, ফকির? ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল বললেন, হা 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 হা, উনি আরও একটু না খেপলে তো তাও শুনতে পাবেন না। অমল বললেন, মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে তা আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল নিজে নিজে ভাবে, না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। অমল এতক্ষণে ভাবছে, 4 প্রহর হয়ে গেছে বোধ হয়। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা দ্বারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি নে? ঠাকুরদা বললেন, ওরা যে জানালা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। মাধব দত্ত বলে উঠলেন, ও কি, ও কি, ও কে, ও এ কি উৎপাত? মাধব দত্ত বললেন, কে তোমরা? খোলো দ্বার। মাধব দত্ত, মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। মোড়ল বললেন, কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। মাধব দত্ত জানালা দিয়া মুখ বাড়াইয়া দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। রাজদূত মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল বললেন, কি সর্বনাশ? অমল বললেন, কত রাত্রে দূত, কত রাত্রে? দূত বললেন, আজ 2 প্রহর রাত্রে। অমল বললেন, যখন আমার বন্ধু প্রহরীনগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? দূত বললেন, হ্যাঁ তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজ এসে উপস্থিত হলেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়া, বাবা কেমন বোধ করছো? অমল বলল, খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। রাজকবিরাজ বললেন, অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? অমল বলল, পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। রাজকবিরাজ বললেন, তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রেখো। মোড়লকে নির্দেশ করিয়া, ওই লোকটি তো আর এ ঘরে রাখা চলবে না। অমল বললেন, না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসোনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। রাজকবিরাজ বললেন, আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনি এ ঘরেই রইলেন। মাধব দত্ত অমলের কানে কানে বললেন, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব।
অমল বললেন, সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত বললেন, কি ঠিক করেছো বাবা? অমল বললেন, আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত ললাটে করাঘাত করিয়া বললেন, হায় আমার কপাল। অমল বললেন, পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? দূত বললেন, তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল বললেন, মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল বললেন, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। রাজকবিরাজ বললেন, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিওরের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি তাকিয়ে বললেন, ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা বললেন, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। সুধা আসলো। অমল? রাজকবিরাজ বললেন, ও ঘুমিয়ে পড়েছে। সুধা বললেন, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ বললেন, আচ্ছা, দাও তোমার ফুল। সুধা বলল, ও কখন জাগবে? রাজকবিরাজ বললেন, এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা বলে গেল, তোমরা তখন ওকে একটি কথা কানে কানে বলে দেবে? রাজকবিরাজ বলল, কি বলবো? সুধা বলল, বলো যে সুধা তোমাকে ভোলেনি। অন্যান্য দিনের থেকে আজ অন্যরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যথা ভরা একটি নাটক পাঠ করলাম। নাটকটির কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা দুটোই আমার জন্য একান্ত কাম্য। গল্প পাঠে আমি প্রিয়া। নমস্কার।